তো আজকের এই ক্লাসে আমরা 2026-এর আপকামিং যে সমস্ত রেলওয়ে এক্সাম আছে তার জন্য পলিটির কিছু সেরা প্রশ্ন আলোচনা করব। আর এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ পিওয়াইকিউ, মানে রিসেন্ট যে সমস্ত রেলওয়ের পরীক্ষাগুলো হয়েছে তার যে পলিটি প্রশ্নগুলো এসছে, গুরুত্বপূর্ণ পলিটি প্রশ্ন, সেগুলো আলোচনা করব। শুধুমাত্র প্রশ্ন উত্তরই নয়, প্রশ্ন উত্তরের সাথে ধরো একটা প্রশ্ন আলোচনা করলাম এবং সেই প্রশ্ন বা অপশানগুলো রিলেটেড যে সমস্ত তথ্যগুলো হতে পারে বা যে সমস্ত প্রশ্ন সেই রিলেটেড পরবর্তী পরীক্ষায় হতে পারে সেগুলো কিন্তু একই সাথে আলোচনা করব। ঠিক আছে? আর এই ক্লাসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সেট 1, এর পরবর্তী কিন্তু আমরা অনেকগুলো সেট আলোচনা করব। তো এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র রেলওয়ের জন্যই যে একমাত্র গুরুত্বপূর্ণ সেটা নয়, রেলওয়ে তো গুরুত্বপূর্ণই, তার সাথে কিন্তু অন্যান্য যে সমস্ত স্টেটস এক্সাম বলো বা যে সমস্ত সেন্ট্রালের এক্সাম বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এই সেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো। ক্লাসটা অবশ্যই কিন্তু করলে তোমাদের বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আজকে শুরু করছি ক্লাসটা। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। বাকি তোমরা যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা আছো, মানে ডাব্লিউএপি, কেপি, কেপি বা অন্যান্য পরীক্ষার জন্য যদি টার্গেট করছি 2026-এ, তাহলে কিন্তু বলবো আমাদের যে জিকে ক্লাসগুলো করাচ্ছি আমরা চ্যাপ্টার ভিত্তিক, সেগুলো করে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে? তো শুরু করছি আজকে ক্লাস। আর আজকে ক্লাসের পিডিএফও তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। পিডিএফটা পেতে হলে সম্পূর্ণ কিন্তু ক্লাসটা করো। ঠিক আছে? ক্লাস না করে অনেকে জানি টেলিগ্রামে শুধুমাত্র থাকে, ক্লাস করে না, শুধুমাত্র পিডিএফের জন্যই থাকে। তো কিন্তু আমি তোমাদের বলবো, আমি এত কষ্ট করে কন্টেন্ট বানাই, তো অবশ্যই তোমাদের একটু উচিত যে ক্লাসটা সম্পূর্ণ দেখো। তারপর তো আমি পিডিএফটা তো ফ্রিতে দিয়েই দিই। ঠিক আছে? আর এই যে ক্লাসটা করাচ্ছি আমি, এরম ক্লাস কিন্তু ফ্রিতে বাংলায়, বিশেষ করে বাংলায় পাবে না এরম ক্লাস। ঠিক আছে? তো ক্লাসটা সম্পূর্ণ করলেই বুঝতে পারবে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আর কত কিছু জানতে পারছো ক্লাসটার মাধ্যমে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, যদি উত্তর জানা থাকে তাহলে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো। বাকি তো আমি উত্তর প্রশ্ন বলে দেবো, বেশি টাইম নষ্ট করবো না। কম সময় কিন্তু আমাদের চ্যানেলে তোমরা জানো যে কম সময় বেশি পড়াশোনা হয়। যাই হোক, 1 নম্বর প্রশ্ন দেখো, 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে শিশুদের জন্য কোন মৌলিক অধিকারটি অন্তর্ভুক্ত করা হয়েছে? মানে প্রশ্নটা এটাই বলতে চেয়েছে যে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 2002 সালে হয়েছিল, তার মাধ্যমে আমাদের মৌলিক অধিকার আছে, তার মধ্যে কোন জিনিসটা অন্তর্ভুক্ত হয়েছে শিশুদের জন্য? বলো উত্তর কী হবে এটার। দেখো, যদি বলে না 2002 সালের 86তমতে, যারা উত্তরটা জানো তারা ভিডিওটা পজ করো, কমেন্ট করো। আমি থামবো না, থেমে উত্তর বলবো, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এটা কী হবে, এটা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার অধিকার। এটা তো হবেই না, শিশুদের বলছে, এটা কী করে হবে? এটা তো এমনিই বাদ। ভোট দেওয়ার অধিকার, শিশুরা ভোট দেবে, এটাও বাদ। বিদেশে ভ্রমণ করার, এটাও তো বাদ। এটা হচ্ছে আমাদের শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। এখানে 3টে অপশান দেখলেই বোঝা যাচ্ছে যে 3টে তো অপশান কখনোই হবে না। যারা একটু মাথা খাটাবে তারা কিন্তু অপশান এলিমিনেট করেই উত্তরটা করে দিতে পারবে। ঠিক আছে? দেখে নাও, এর আমরা তথ্য দেখে নিই। দেখো, 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো, এই সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে যে 21, আমরা 21 জানি, 21টা কি? 21 হচ্ছে আমাদের জীবনের অধিকার, এবং 21 নম্বর যে অনুচ্ছেদ, এটা কিন্তু যুক্ত করা হয়, মানে এই ধারাটা যুক্ত করা হয় 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটাকে কি বলা হয়? এটাই বলা হয় যে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হবে। ঠিক আছে? এই একই সংশোধনের মাধ্যমে সংবিধানের 51 অনুচ্ছেদ, 51 কি? 51 হচ্ছে আমাদের জানি যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। 51 আমরা জানি যে 10টা কিন্তু আগে ফান্ডামেন্টাল ডিউটি ছিল। এই যে 86তম সংবিধান সংশোধনী হয়, তার মাধ্যমে কিন্তু 11তম যে ফান্ডামেন্টাল ডিউটি, মানে মৌলিক কর্তব্য, সেটাকে কিন্তু অ্যাড করা হয় 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা যুক্ত করা হয়, যেখানে কিন্তু অভিভাবকদের, মানে প্যারেন্টসদের বলা হয় যে সন্তানের, মানে 6 থেকে 14 বছর শিশুদের দায়িত্ব নেওয়া হয়, স্কুলে পাঠানো। কিন্তু এটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক অধিকারে। ঠিক আছে? এই অধিকারটি বাস্তবায়নের জন্য শিক্ষার অধিকার আইন, যেটা 2019 সালে পাস হয় এবং 1 এপ্রিল 2010 থেকে 2010 থেকে সারা দেশে কিন্তু কার্যকর করা হয়। ঠিক আছে? পয়লা হবে, পয়লা। আমি 1 বলতাম, তো অনেকে আমাকে বলছে পয়লা হবে, তো পয়লা। ঠিক আছে? ওটা বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে, আর কিছুই না। দেখো, ভোট দেওয়ার অধিকার, যেটা আমি এই যে অপশানগুলোতে দেখলাম, ভোট দেওয়ার অধিকারটা, দেখো, এটা কিন্তু কোনো রকম মৌলিক অধিকার না। ভোট দেওয়ার অধিকার এটা একটা সাংবিধানিক বা আইনি অধিকার। এটা 326 ধারা অনুযায়ী 18 বছর বয়স বা তার বেশি বয়সে ভোট দিতে পারবেন। আর আগে কিন্তু এটা ছিল 21 বছর। ঠিক আছে? তারপর এটা কিন্তু 18 বছর করা হয়েছে। কত সালে করা হয়েছে? করা হয়েছে হচ্ছে 1989 সালে।
61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বিদেশে ভ্রমণ অনুচ্ছেদ 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, মেনকা গান্ধী বনাম ভারত সরকার মামলা সুপ্রিম কোর্ট একে অধিকার হিসাবে স্বীকৃতি দেয়। এটা হচ্ছে বিদেশে ভ্রমণ, এটা কিন্তু মাথায় রাখবে। কোন কোন মামলাতে? এটা হচ্ছে মেনকা গান্ধী বনাম ভারত সরকার। ঠিক আছে, তো দেখলে একটা প্রশ্ন দেখলাম এবং কত তথ্য জেনে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের সংশোধনী সম্পর্কে একটু দেখে নিই। সংবিধান সংশোধনী ভারতের, এটাও সংবিধানের 368 নম্বর ধারায় রয়েছে। সংবিধানে কত নম্বর পাঠে রয়েছে? 20 নম্বর পাঠে রয়েছে। সংবিধান সংশোধনী ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলে, তাহলে কিন্তু হবে দক্ষিণ আফ্রিকার সংশোধনী থেকে নেওয়া, মানে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এক সেকেন্ড। ঠিক আছে। তারপরে কেবলমাত্র ভারতের সংসদ সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখে, কোনো রাজ্য বা বিধানসভা এটা পারে না, এটা তো আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে, আর এই যে সংবিধান সংশোধনী, এটা কিন্তু যে কোনো কক্ষে তোলা যায়, যেটা রাজ্যসভা হোক বা লোকসভা। আর এটা কিন্তু কোনো রকমের যুগ্ম অধিবেশন কিন্তু এখানে ডাকা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি বলছে? 2016 সালের 101তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কোন প্রধান কর সংস্কার প্রবর্তন করা হয়েছিল? মানে 101তম সংবিধানে কোন যে কর সংস্কার প্রবর্তন করা হয়েছিল, বলো কি হবে? এটার উত্তর কি? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার ক, জিএসটি। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দেখো জিএসটি সম্পর্কে একটু দেখে নিই আমরা। জিএসটি কার্যকর হয় কি 1 জুলাই 2017 থেকে। এই দিনটিকে জিএসটি দিবস হিসেবে পালন করা হয়। এটি পরোক্ষ কর, মানে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা যেটাকে সরাসরি দিই না, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি যখন সব কিছুতেই থাকে, আমরা তো সেটা সরাসরি দিই না, তো সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন ইনকাম ট্যাক্স এটা ডাইরেক্ট ট্যাক্স, সেটা আমরা দিই ডাইরেক্ট। তো পরোক্ষ মানে ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি। এটা মাথায় রাখবে যে পরীক্ষায় দিতে পারে যে এর মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা, সেখানে জিএসটি থাকলে সেটাই কিন্তু উত্তর হবে। জিএসটি কাউন্সিল সংবিধানের 279A এই ধারাতে, এই যে ধারাটা আছে, এই ধারাটা কিন্তু জিএসটি কাউন্সিল গঠিত হয়, যার প্রধান হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারতে সাধারণত 5 করের ধাপ হচ্ছে, একটা কি 0%, 5%, 12%, 18% এবং 28%। এটা কিন্তু পরীক্ষা দেয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসাম হলো ভারতের প্রথম রাজ্য যেখানে জিএসটি বিল অনুমোদন করেছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কি বলছে? 2025 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী ভারতের সংবিধানের 8ম তফসিলে কয়টা ভাষা তালিকাভুক্ত রয়েছে? মানে এখনো পর্যন্ত ভারতের কয়টা কিন্তু ভাষা রয়েছে 8ম তফসিলে। 8ম তফসিল আমরা জানি যে ভারতে মোট 12টা তফসিল রয়েছে, তার মধ্যে যে 8তম তফসিল, সেখানে কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখানে কিন্তু এটা রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো বলছে এখন মোট কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, বলো কি হবে? এই যে 8ম তফসিলে, এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, 22টা কিন্তু রয়েছে বর্তমানে। ঠিক আছে, দেখো 8ম তফসিল দেখে নিই আমরা। দেখো ভাষার মূল সংবিধানের ভাষা সংখ্যা 1950 সালে যখন সংবিধান কার্যকর হয়, তখন কিন্তু মোট 14টা ভাষা ছিল। কিন্তু বর্তমানে কটা? বর্তমানে হচ্ছে 22টা। এবং আমাদের জানতে হবে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ভাষাটা অ্যাড হয়েছে। 21তম সংবিধান সংশোধনী, যেটা 1967 সালে হয়, সেটার মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। 71তম সংবিধান সংশোধনী 1992, এর মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই 3টে ভাষা যুক্ত করা হয়। 92তম সংবিধান সংশোধনী 2003 সালে, এর মাধ্যমে বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষা যুক্ত করা হয়। আর আর তোমাদের আর এগুলো তোমার যুক্ত করা হয়। বাকি তোমাদের দেখতে হবে ধ্রুপদী ভাষা, মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা বর্তমানে কটা হচ্ছে? 11টা। কিছুদিন আগে ছিল হচ্ছে 6টা। তারপরে 5টা যোগ করা হয়। 5টা কোন কোন? মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া, বাংলা। এই যে 5টা ভাষাটা কিন্তু পরবর্তীতে যোগ করা হয় এবং বর্তমানে রয়েছে কটা? 11টা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। ভারতের পৌরসভার, মানে মিউনিসিপ্যালিটি বলছে এখানে, প্রতিনিধিদের কার্যকালের মেয়াদ কত? ঠিক আছে, কত উত্তরে বলো? এটার উত্তর দেবে, এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, 5 বছর। ঠিক আছে, দেখো পৌরসভা দেখে নিই আমার পৌরসভা সম্পর্কে। পৌরসভা সংশোধনী দেখো 1992 সালের 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভা সাংবিধানিক স্বীকৃতি পায়। আর যদি বলে পঞ্চায়েত কবে? পঞ্চায়েত হচ্ছে 1992 সালেরই 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর 74তমতে পৌরসভা। কোন তফসিলে রয়েছে? এটা হচ্ছে 12তম তফসিলে রয়েছে। ধারা অনুযায়ী ধারা কত ধারা? 243 পি থেকে 243 ZG। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু এই ধারাটা, মানে 243 পি থেকে 243 ZG, এটা হচ্ছে পৌরসভার ধারা।
ঠিক আছে। আর পঞ্চায়েতের ধারা কোনটা? 243 থেকে 243 ও, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। পৌরসভার 3টি স্তর থেকে, একটা হচ্ছে নগর পঞ্চায়েত, একটা মিউনিসিপ্যাল কাউন্সিল, একটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখি আমরা, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে গ্রাম পঞ্চায়েত বলতে কি বোঝায়? বলো কি হবে? দেখো এখানে বলেই দিয়েছে যে গ্রাম পঞ্চায়েত মানে কি বোঝায়, ভিলেজ পঞ্চায়েত, এটা মানে কি, মানে এটাই হবে গ্রাম স্তরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ঠিক আছে। দেখো প্রথমে আমরা একটা বলি, দেখো এই যে পঞ্চায়েত যেটা বললাম তোমাদের, দেখো আমি তথ্য দিয়ে তোমাদের বলে দিচ্ছি। দেখো কোন সংশোধনী আমি বলে দিলাম তোমাদের, যে 1992 সালের 73তম সংবিধান সংশোধনী। কত নম্বর তফসিলে? 11 নম্বর তফসিলে। পৌরসভা কত? 12। এটা হচ্ছে 11। কটা স্তর আছে? তিনখানা স্তর। কী কী আছে দেখো, নিচে রয়েছে সবার নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, আছে সবার নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার সবার টপে রয়েছে কি? জেলা পরিষদ। এটা মাথায় রাখবে। প্রথম রাজ্য কোনটা? পঞ্চায়েত রাজের। দেখো মানে পঞ্চায়েত কার্যকর হয়, এটা হচ্ছে 1959 সালে 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলা যেটা আছে, সেখানে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা প্রথমে উদ্বোধন করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। কমিটি বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হয়েছিল। পঞ্চায়েতের প্রতিনিধিদের কার্যকাল কত? 5 বছর। এদেরও কিন্তু 5 বছর। এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখি পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে একটা তুলনা হয়েছে এখানে। এগুলো কিন্তু তুলনা বলতে এটা চার্ট হিসেবে দেখানো হয়েছে, এখান থেকে তোমরা মুখস্থ সহজে করতে পারবে। কত নম্বর পার্ট? পঞ্চায়েত হচ্ছে 9 নম্বর, এটা 9-এর এ। আর এখানে একটা বিষয় দেখবে, সেটা হচ্ছে মোট সাবজেক্ট কটা রয়েছে এখানে। পঞ্চায়েতে রয়েছে 29টা, আর পৌরসভাতে রয়েছে কিন্তু 18টা। এগুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। বাকি তোমাদের বলে দিলাম আমি। আর দুটোতেই কিন্তু প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত? 21 বছর। নেক্সট কোয়েশ্চেন বলছে কি, যখন একজন ভারতীয় নাগরিক স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করেন তখন কি ঘটে? স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করে দেন তখন কি ঘটে? দেখো স্বেচ্ছায় যদি ত্যাগ করেন তাহলে তিনি একজন বিদেশি কূটনীতিক হয়ে যান। বাহ, এটা তো হবেই না। কোনো পরিবর্তন হয় না, এটাও হবে না। তিনি তার ভারতীয় নাগরিকত্ব হারান, অবশ্যই এটা হবে। এবার কেউ যদি নিজের নাগরিকত্ব ত্যাগ করে তাহলে তো নিশ্চয়ই তিনি তার নাগরিকত্ব হারাবেন, এটাই তো স্বাভাবিক। তাকে জরিমানা করা হয়, এটাও তো হবে না, ঠিক আছে। এটাই হবে যেটা বললাম আমি। দেখো এবার ভারতের নাগরিকত্ব দেখে নিই আমরা একবার, এক সেকেন্ড। যদি বলে ভারতে কী প্রকার নাগরিকত্ব, ভারতে কিন্তু একক নাগরিকত্ব মানে সিঙ্গল সিটিজেনশিপ। ভারতে একক নাগরিকত্ব মানে কি? ভারতের একটাই নাগরিক, মানে আমি ভারতীয়, ব্যাস। এবার আমি পশ্চিমবঙ্গে থাকি বলে আমার একটা পশ্চিমবঙ্গের নাগরিকত্ব রয়েছে, একবার ভারতের নাগরিকত্ব রয়েছে, সেমন কিন্তু নয়। আমার একটাই নাগরিকত্ব, ঠিক আছে। আর এই যে একক নাগরিকত্ব, এটা যদি বলে মানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত, তাহলে উত্তর হবে কিন্তু এটা ইউকে থেকে গৃহীত, ঠিক আছে। এটা মাথায় রাখবে। সংবিধানের কোন অংশতে রয়েছে এটা হচ্ছে অংশ নম্বর 2 মানে পার্ট 2-তে রয়েছে, এবং কত নম্বর ধারা? 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু আলোচনা করা হয়েছে। নাগরিকত্ব আইন 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারত সরকার নাগরিকত্ব নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে। দেখো নাগরিকত্ব ত্যাগের পদ্ধতি কী রয়েছে? 3টি রয়েছে। একটা হচ্ছে স্বেচ্ছায় ত্যাগ করতে পারে সে, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ যদি করে সে, অটোমেটিকলি তার নাগরিকত্ব চলে যায় ভারতের। সরকার কর্তৃক নাগরিকত্ব বাতিল করা যায়, ঠিক আছে। মানে সরকার যদি নাগরিকত্ব বাতিল করে দেয় তাহলে কিন্তু তার নাগরিকত্ব চলে যাবে। এবার এই ধারাগুলো দেখে রাখবে তোমরা, জাস্ট এগুলো কিন্তু তোমরা পিডিএফ থেকে এগুলো তোমরা দেখে নেবে নিজে নিজে, ঠিক আছে। তারপর দেখো মানে নাগরিকত্বে কতটা ডেপথে প্রশ্ন জিজ্ঞাসা করে না। ভারতের জাতীয় মানবাধিকার আইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো কি হবে? তো ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে উত্তর হবে নয়াদিল্লিতে, ঠিক আছে। দেখো প্রতিষ্ঠা কবে হয়? এটা 1993 সালের 12 অক্টোবর। মানবাধিকার সুরক্ষা আইন এর অধীনে এটি গঠিত হয়। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। কী ধরনের? এটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা, মানে স্ট্যাটিউটারি বডি, মানে এটা কিন্তু কোনো রকমের সাংবিধানিক সংস্থা নয়, এটা হচ্ছে একটা স্ট্যাটিউটারি বডি, ঠিক আছে। এটা কিন্তু কোনো রকমের একটা সাংবিধানিক সংস্থা নয়, এটা কিন্তু মাথায় রাখবে। নিযুক্তি এর যে কমিশনের চেয়ারম্যান, এই যে চেয়ারম্যান এবং সদস্যের ভারতীয় রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, এটা মাথায় রাখবে। কার্যকাল কত? 3 বছর বা 70 বছর, মানে যেটা আগে হবে তখন কিন্তু তিনি পদত্যাগ করবেন, ঠিক আছে। বাকি এটা মনে রাখবে যে এদের যে সদস্য এবং যে চেয়ারম্যান এবং সদস্য এদের নিয়োগ করেন কে? উত্তর ভারতের রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখি। দেখো ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রাজ্যসভার আসন বন্টনের প্রাথমিক ভিত্তি নিচের কোনটা? বলো কি হবে উত্তর?
তো এর উত্তর কী হবে? এর উত্তর কী হবে? এটার প্রতিটি রাজ্যের অর্থনৈতিক অবদান হবেই না, মানে প্রত্যেক রাজ্য যে যত রাজ্য টাকা দেবে সে তত বেশি সিট পাবে। এটা তো কোনো সেন্সই নাই, এই প্রশ্ন এই উত্তরটার মধ্যে কোনো সেন্সই নেই। প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা, এটাই উত্তর হবে। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা, এটাই উত্তর হবে। ঠিক আছে, দেখো আসন বন্টনের ভিত্তি 1951 সালের আসলে আদমশুমারি মানে যে সেন্সাস হয়েছিল তার জনসংখ্যার ভিত্তিতে রাজ্যসভার আসনগুলি নির্ধারিত হয়েছিল, বর্তমানেও কিন্তু এই জনসংখ্যার উপরে নির্ভরশীল। সংবিধানের তফসিল, এটি চতুর্থ যে তফসিল আছে সেখানে কিন্তু এর বিস্তারিত আলোচনা করা রয়েছে। সর্বোচ্চ আসন সংখ্যা রাজ্যসভা যদি বলি সর্বোচ্চ আসন সংখ্যা কত, সেটা হচ্ছে 250। বর্তমানে কত? বর্তমানে 245 জন। মনোনীত সদস্য কত? মানে মনোনীত সদস্য মানে বলতে যে আমাদের নমিনেটেড যে মেম্বার্স আছে তাদের কোন ভিত্তিতে নমিনেট করা হয়, সেটা হচ্ছে সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবার ক্ষেত্র থেকে। মোট কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন করেন? উত্তর হবে 12 জন। মনোনয়ন কে করেন? রাষ্ট্রপতি। কতজনকে? 12 জনকে। কোন কোন ভিত্তিতে, মানে কোন কোন ফিল্ড থেকে? উত্তর হবে সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা। এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো রাজ্যভিত্তিক পার্থক্য। দেখো উত্তরপ্রদেশের জনসংখ্যা যেহেতু অনেক বেশি, সেখানে কিন্তু সিট কটা? রাজ্যসভার 31টা। যেখানে কিন্তু গোয়া এবং সিকিমের জনসংখ্যা অনেক কম, তাদের মাত্র একটি করে সিট। স্থায়ী কক্ষ, রাজ্যসভা কিন্তু একদম স্থায়ী কক্ষ। আমরা জানি যে লোকসভা যেটা আছে, লোকসভা কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়। সে 5 বছর হোক বা তার আগেও ভেঙে যায়, কিন্তু 5 বছর অন্তর অন্তর ভাঙবেই। এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু ভোট হয়, আমরা সকলেই জানি। কিন্তু রাজ্যসভা কিন্তু কখনোই ভাঙেনি বা ভাঙে না। রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। শুধুমাত্র কি হয়, এই রাজ্যসভার যে সদস্যগণ থাকে তারা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু চেঞ্জ হয়। মানে 2 বছর অন্তর অন্তর কিন্তু 1/3 সদস্য অবসর নেন, মানে 3/1 সদস্য অবসর নেন এবং তার পরিবর্তে কিন্তু যে অন্য সদস্য যোগদান করেন। তাই কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু অবসর নিচ্ছেন এবং অন্যান্য সদস্য ঢুকছেন, অবসর নিচ্ছেন, অন্যান্য সদস্য ঢুকছেন। সেভাবে কিন্তু প্রত্যেক বছর ফিল হয়ে যাচ্ছে। তাই কিন্তু এটা কোনো সময় ভেঙে যায় না, এটা একদম স্থায়ী কক্ষ। যদি বলে রাজ্যসভার স্থায়ীকাল কত, তাহলে কিন্তু সেটা মানে কার্যকাল কত, তাহলে কিন্তু উত্তর হবে সেটা স্থায়ী। যদি বলে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত, তাহলে কিন্তু হবে 6 বছর। রাজ্যসভার সদস্য কার্যকাল নেই, মানে সেটা স্থায়ী কক্ষ। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। আর এটা কিন্তু উচ্চকক্ষ। কত নম্বর ধারা যদি বলে, তাহলে কিন্তু 80 নম্বর ধারা। পার্লামেন্ট হচ্ছে 79, রাজ্যসভা হচ্ছে 80, আর লোকসভা হচ্ছে 81। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে দেখে নিই। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করার সময় রাষ্ট্রপতিকে নিচের কার সাথে পরামর্শ করতে হয়? কী হবে উত্তর এটার? এটার উত্তর কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, ভারতের প্রধান বিচারপতি, সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন, এটা কিন্তু মাথায় রাখবে। ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকেও এবং সুপ্রিম কোর্টের যে অন্যান্য বিচারপতি তাকেও কিন্তু তাদেরও কিন্তু ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। এটা কিন্তু মাথায় রাখবে। কোন ধারা? 124-এর 2 নম্বর ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়। মানে নিয়োগের যে এটা রয়েছে সেটা কিন্তু 124-এর 2 নম্বর ধারায় রয়েছে। কলেজিয়াম ব্যবস্থা কি? বর্তমান বিচারপতি নিয়োগের জন্য একটি কলেজিয়াম ব্যবস্থা কাজ করে, যেখানে প্রধান বিচারপতি থাকেন এবং সুপ্রিম কোর্টের 4 জন প্রবীণতম বিচারপতি থাকেন এবং তাদের সুপারিশে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। ওকে, যোগ্যতা কি লাগে? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাকে ভারতের নাগরিক হতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অন্তত 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি অথবা 10 বছর কোনো হাইকোর্টের আইনজীবী হিসেবে, মানে অ্যাডভোকেট জেনারেল হিসেবে কিন্তু 10 বছর কোনো জাজ হতে হবে হাইকোর্টের, বা 5 বছর কোনো জাজ হতে হবে, অথবা 10 বছর কিন্তু হাইকোর্টের কোনো অ্যাডভোকেট জেনারেল হিসেবে তাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে চলে এসেছি আমরা। হ্যাঁ, এখানে দেখো অবসরের সময় কত, অবসরের বয়স। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিন্তু 65 বছর বয়স হচ্ছে, তারা থাকতে পারেন 65 বছর পর্যন্ত, তারপর তাদের অবসর গ্রহণ করতে হয়। শপথ বাক্য পাঠ করানো হচ্ছে রাষ্ট্রপতি। পদচ্যুতি বিচারপতিদের সহজে সরানো যায় না। সংসদের উভয় কক্ষ ইমপিচমেন্ট বা বিশেষ সাংখ্যিকের মাধ্যমে প্রস্তাব পাশ হলে তবেই কিন্তু রাষ্ট্রপতি তাদের অপসারণ করতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবে। বা ধারাগুলো দেখে নাও। সংবিধানের কত নম্বর ধারা? 124 থেকে 147। সর্বোচ্চ সদস্য সংখ্যা 34, মানে একজন প্রধান এবং 33 জন অন্যান্য বিচারপতি। অবসরের বয়স হচ্ছে 65। নিয়োগকর্তা রাষ্ট্রপতি। সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে।
সুপ্রিম কোর্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখিনি আমরা। ভারতের সংবিধানের 42তম সংশোধনী আইনটি সাধারণত কি নামে পরিচিত? বলো কি হবে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবিধান সংশোধনী 42তম, এটাকে বলা হয় কিন্তু মিনি কনস্টিটিউশন। কেন? এটাকে কিন্তু অনেক চেঞ্জেস হয়েছিল, সেজন্য কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। দেখো, এই সংবিধান সংশোধনীটি 1976 সালে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী সময়কালে পাশ হয়েছিল। এই সংবিধানে এত বেশি সংখ্যক পরিবর্তন করেছিল যে একে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়। এটার মেন তোমাদের কি মনে রাখতে হবে, এই সংশোধনের মাধ্যমে আমাদের যে প্রস্তাবনা প্রিএম্বেল, এটাও কিন্তু সংশোধন করা হয়েছিল। এই যে সংশোধনের মাধ্যমে এখানে 3টে নতুন শব্দ যুক্ত করা হয়। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, একটা হচ্ছে সংহতি, মানে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টে শব্দ যুক্ত করা হয়। এই সংশোধনের মাধ্যমে ভারতের যে অংশে সেখানে 4 এবং 51 ধারা যুক্ত করা হয়। অংশ মানে পার্ট এ এবং 51। পার্ট 4 এতে কি রয়েছে? 51। এখানে 51টা কি? এটা হচ্ছে মৌলিক কর্তব্য, মানে ফান্ডামেন্টাল ডিউটিস। আর 4 কি রয়েছে? 4 রয়েছে ডিপিএসপি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ডিপিএসপি। 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। আমরা বললাম যে 11তম কোনটা? 11তম হচ্ছে 86তম 2002 সালে, একটু আগেই আমরা দেখলাম। শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এটি কার্যকর করা হয়েছিল। ঠিক আছে, মানে যেটা, ঠিক আছে, মানে এই যে ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু শরণ সিং কমিটি হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখিনি আমরা। দেখো, 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নিচের কোনটি অনুমোদিত নয়? নয় বলছে, ঠিক আছে, এই নয়টা কিন্তু মাথায় রাখবে। অনেকে নয় নাকি উত্তর করে দেয়, বল কি হবে? দেখো, এখানে যদি তারা একটুখানি বুদ্ধি বা একটুখানি পড়াশোনা করেছে, তারা কিন্তু দেখা মাত্র উত্তর করতে পারবে। নয় বলেছে মানে ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী। দেখো, ভারতে তো দ্বৈত নাগরিকত্ব নেই। আমি তো প্রথমেই বললাম ভারত হচ্ছে একক নাগরিকত্ব, তাহলে দ্বৈত ডুয়াল সিটিজেনশিপ কী করে হবে? তাহলে তো এটাই উত্তর হবে, সোজা প্রশ্ন। দেখো, 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী 5টি উপায়ে নাগরিকত্ব পাওয়া যায়। একটা হচ্ছে জন্মসূত্রে, একটা বংশসূত্রে, একটা হচ্ছে নিবন্ধনের মাধ্যমে, একটা হচ্ছে দেশীয়করণের মাধ্যমে, একটা হচ্ছে অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে। ঠিক আছে, বাই বার্থ করা যায়। এই যে অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে কী বলো তো, ধরো ধরো ভারত রয়েছে, ভারত কোনো একটা দেশকে অকুপাই করে নিল, ঠিক আছে, তো সেই যে দেশটার নাগরিক অটোমেটিক্যালি কিন্তু ভারতের নাগরিকত্ব হয়ে যাবে। তারপরে হচ্ছে সিএ 2019, সেটা হচ্ছে মূলত এই আইন হচ্ছে 2019 সালে বড় সংশোধন করা হয়, যা নাগরিকত্ব সংশোধন আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে পরিচিত। জাস্ট দেখে রাখবে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখি। যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তবে কি ঘটে? একটু আগে দেখলাম, এটা কি হবে? এটা হবে কি, এটা হবে তাদের ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়, মানে অটোমেটিক্যালি কিন্তু এন্ড হয়ে যাবে। তারা ভারতের নাগরিকত্ব থেকে তাদের আর থাকবে না যদি সে অন্য দেশের নাগরিকত্ব নেয়। একটু আগে দেখলাম, দেখো। তারপর পরবর্তী প্রশ্ন দেখি। দেখো, 2019 সালের 103তম সংবিধান সংশোধনী আইনের অধীনে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী মানে ইডাব্লিউএস এর জন্য সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষণের অনুমতি দেওয়া হয়েছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ঘ, 10%। ঠিক আছে, দেখো, 103তম সংবিধান সংশোধনী আইন 2019 সালে পাশ হয়েছিল এবং সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে 10% আসন সংরক্ষণ নিশ্চিত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে 15(6) এবং 16(6), 15 আমরা জানি, 15 এবং 16টা রয়েছে কোথায়? আমাদের মৌলিক অধিকার রয়েছে, সমতার অধিকার সেখানে রয়েছে। এই নম্বর দুটি যুক্ত করা হয়েছে। এই সংরক্ষণ জাতি বা ধর্ম ভিত্তিতে নয়, বরং আর্থিক অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয়। গুজরাট হলো ভারতের প্রথম রাজ্য যারা এই ইডাব্লিউ সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করেছিল। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক ভূমিকা বা কাজ কি? কি হবে এটা বলো? এর উত্তর কী হবে? এর উত্তর হবে কিন্তু অপশান নম্বর ঘ, গ্রাম স্তরের স্বায়ত্তশাসনের নির্বাহী সংস্থা হিসেবে কাজ করা। ঠিক আছে, এটা ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদের মানে আর্টিকেল যে 4, সেটার মাধ্যমে মানে সেটার অধীনে নিচের কোন বিধানটি অন্তর্ভুক্ত? কী হবে? জরুরি অবস্থা হবে না, আর্থিক ক্ষমতা হবে না, মৌলিক অধিকার হবে না, রাজ্য পুনর্গঠন আইন, এটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, দেখো, রাজ্য পুনর্গঠন আইন কত নম্বর ধারায় রয়েছে, কত নম্বর পার্টে রয়েছে? 1 নম্বর পার্টে রয়েছে এবং ধারা নম্বর কত? পার্ট 1-এর অধীনে 1 থেকে 4 নম্বর ধারা পর্যন্ত কিন্তু রয়েছে।
মূল বিষয় কী রয়েছে, ভারতের নাম, রাজ্য সীমানা নির্ধারণ এবং নতুন রাজ্য গঠন, এগুলো কিন্তু এই যে পার্ট, এই পার্টের মধ্যে রয়েছে, মানে 1 থেকে 4 নম্বর ধারাতে। পার্ট 2 এ দেখলাম আমরা কি, পার্ট টু এ কি দেখলাম আমরা, সিটিজেনশিপ। কত দেখলাম, 5 থেকে 11, ঠিক আছে। তারপরে দেখলাম, তারপরে আমাদের পার্ট থ্রিতে রয়েছে, আমাদের কি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কত, 12 থেকে 35। তারপরে আমাদের পার্ট নাম্বার 4-এ রয়েছে ডিপিএসপি 36 থেকে 51। তারপরে আমাদের পরবর্তীতে রয়েছে আমাদের পার্ট নাম্বার 5-এ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এগুলো কিন্তু পরপর রয়েছে। তো আমরা কিন্তু পরবর্তী ক্লাসে এগুলো থেকে পরপর করে কোশ্চেন একেবারে আলোচনা করব। এক ক্লাসে কিন্তু সমস্ত কিছু করলে তোমাদের হজমও হবে না, তাই একে একে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। দেখো ধারা তো 1-এ রয়েছে, ভারতকে ইউনিয়ন অফ স্টেটস মানে রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস, মানে ভারত একটি ফেডারেশন বা যুক্তরাজ্য হলেও এর কিন্তু রাজ্য ইচ্ছা করলে ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারে না, ঠিক আছে। ইউনিয়ন একটা স্টেটাসে ইউনিয়ন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধারা 2 এখানে কি বলা হয়েছে, ভারতের বাইরে থেকে কোনো নতুন অঞ্চল বা রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষমতা সংসদের দেওয়া হয়েছে, যেমন 1975 সালে সিকিমের অন্তর্ভুক্তি। ধারা 3 মানে কোনো ধরো ভারতের বাইরে যে সমস্ত অঞ্চল রয়েছে, ধরো ভারতের বাইরে কোনো একটা অঞ্চল, সেই অঞ্চলটাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার ক্ষমতা কার রয়েছে, সংসদ, এটা কিন্তু মাথায় রাখবে। 3 নম্বর ধারা কি বলা হয়েছে, ভারতের ভেতরের রাজ্যগুলোর নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন এবং একটি রাজ্য ভেঙে নতুন রাজ্য তৈরি করার কিন্তু সংসদের হাতে রয়েছে ক্ষমতা। 4 নম্বর ধারায় রয়েছে। 2 এবং 3 নম্বর যে ধারা, সেই অনুযায়ী করা পরিবর্তনগুলোকে 368 নম্বর ধারা অধীনে কিন্তু সংবিধান সংশোধনী হিসাবে গণ্য করা হবে না, সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই কিন্তু সেটা যথেষ্ট। 3 নম্বর ধারা অনুযায়ী যে কোনো বিল পেশ করার জন্য আগে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি কিন্তু প্রয়োজন। আর রাজ্য পুনর্গঠন কমিশন কবে হয়, এটা হচ্ছে 1953 সালে ফজল আলী কমিশন গঠিত হয়েছিল। এবং ভাষাগত ভিত্তিতে প্রথম রাজ্য কোনটা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 1 অক্টোবর 1953 সালে গঠিত হয়েছিল, ঠিক আছে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন। দেখো প্রশ্ন হচ্ছে 15টা, কিন্তু আমরা এই 15টা প্রশ্নের ভিত্তিতে প্রচুর কিন্তু তথ্য জেনে নিলাম। এভাবেই কিন্তু পরবর্তী ক্লাসগুলো হবে, আমাদের ক্লাসগুলো একদম পরপর আমি তোমাদের পলিটি, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা ক্লাস কিন্তু এভাবেই দেবো, যেগুলো তোমাদের রেলওয়ে এক্সামস বা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা কী করে পাবে, পিডিএফের জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবে। আর পরবর্তী প্রশ্নগুলো কিন্তু আমি এভাবেই নিয়ে আসবো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।